আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কি ঘটতে যাচ্ছে আমি জানি না, কিন্তু ভারত 11টি দেশ নিয়ে সামরিক মহড়া দিচ্ছে। সেই সামরিক মহড়ায় বাংলাদেশ নাই, তার প্রতিবেশী অন্যান্য দেশ আছে কিন্তু বাংলাদেশ নাই। অনেকের মনে প্রশ্ন উঠেছে যে ঘটনাটা কি, ভারত কি বাংলাদেশকে এখনো শত্রু রাষ্ট্র হিসেবে দেখে? আসলে এই আশঙ্কাটা আমরা রাখতে চাই না, কারণ আনুষঙ্গিক যে পরিস্থিতি, সে পরিস্থিতিতে এখন অনেক চেঞ্জ। একটা কথা সবাই মানেন এবং নিশ্চিত যে ইউনূস সরকার চেয়েছিল পাকিস্তানের সাথে দহরম মহরম করে এবং পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশকে পাকিস্তান বানাতে, বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে অ্যাটাচড রেখে ভারতের সঙ্গে একটা যুদ্ধ খেলা পরিস্থিতি তৈরি করার মতন সিচুয়েশন হয়েছিল। এবং একটা দেশের সরকার, পুরোদস্তুর একটা সরকার, এ টু জেড সবাই ভারত বিরোধী। কোনো কারণ ছাড়া ভারতকে ইরিটেট করা হয়েছে, ইরিটেটিং এর মধ্যে রেখেছিল ভারতকে উস্কানি দিয়েছে এমন ভাবে যে আসো ভারত, তুমি কোনো একটা বাজে পদক্ষেপ নাও, তখন বিশ্ববাসীকে আমরা বলতে পারবো যে ভারত এই করেছে সেই করেছে। তখন পাকিস্তানের হেল্প নিয়ে পাকিস্তানের লোকজন স্বপ্নেই দেখা শুরু করেছিল যে বাংলাদেশ ফ্রন্ট থেকে তারা ভারতের সাথে আগামীতে যুদ্ধ করবে। এইসবে যে গুড়েবালি পড়েছে তা বোঝা যায়। যদিও বাংলাদেশ বর্ডারে কুমির আর সাপ ছাড়া নিয়ে ভারতীয় ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে সবাই তটস্থ, কিন্তু সব ছাপিয়ে একটা সুন্দর খবর, একটা ভালো খবর। এবং সেই খবরটায় বলা হচ্ছে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ ঢাকা দিল্লির। বাংলাদেশ সব ধরনের ভিসা দিচ্ছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে শুধু চিকিৎসাই না, বাংলাদেশের মানুষের ঘুরতে যেতে হলে, যেহেতু বাংলাদেশের টুরিস্ট স্পটগুলা সেভাবে পর্যটন ফ্রেন্ডলি না, টুরিস্ট ফ্রেন্ডলি না, কক্সবাজারকে কোনো সরকারি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলেনি। বান্দরবন, রাঙ্গামাটিতে, খাগড়াছড়িতে বিশাল সম্ভাবনা থাকলেও সেখানে আমাদের সরকারের কোনো নজর পড়েনি। ফলে বাংলাদেশের মানুষের ঘোরার একটা অনন্য সুযোগ অল্প খরচে, সেটা হলো ভারতের এই প্রান্ত থেকে ও প্রান্ত বাংলাদেশে প্রচুর মানুষ ঘুরে বেড়ায়। এগুলো সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল ইউনূস সরকারের হঠকারী সিদ্ধান্তের কারণে। প্রায় 1.5 বছর টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ এরই মধ্যে সব ধরনের ভিসা দেওয়া শুরু করেছে এবং ভারতও কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পুরোদমে ভিসা কার্যক্রমে ফিরবে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমটি লিখেছে, গেল মাসে দিল্লি সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যেসব বিষয় তুলে ধরেছিলেন, ভিসার স্বাভাবিকরণের বিষয়টি সেই তালিকায় উপরের দিকে ছিল। সরকারি উদ্যোগ না থাকলে হয় না। ইউনূস সরকার উদ্যোগ তো দূরের কথা, তারা আরো খারাপ করেছিল। শেষ দিকে এসে তো দূতাবাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং ইউনূস সরকারের উস্কানিতে ভারতীয় দূতাবাসমুখী ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। এমন এমন বক্তৃতা দেওয়া হয়েছে যেটা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কখনো ঠিক রাখতে পারে না। নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও চেন্নাই সহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র বর্তমানে চালু রয়েছে। ফলে ভিসা কার্যক্রমে ফিরছে নয়াদিল্লির কাছ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ দেখতে চাইছে ঢাকা। ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, গত বছরের ডিসেম্বরে আমাদের কিছু কেন্দ্রে ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল, পরে ফেব্রুয়ারিতে তা পুনরায় চালু করা হয়েছে। ভারতের ভিসা কার্যক্রমে ফেরার বিষয়ে কূটনীতিকদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পরই এই সেবা পুরোদমে চালু হতে পারে। ফলে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আগের জায়গায় যাবে, গ্রহণযোগ্য মাত্রায় থাকবে। নিশ্চয়ই এই প্রত্যাশা এখন জোরে সোরে করা যায়। প্রথম কথা হলো, এটা খুবই আসলে একটা সেন্সিটিভ বিষয়। আপনি যদি খেয়াল করেন, আপনার সাথেও আমি টক শো করেছি বা ফেসবুকে লিখেছি, আমি নিজে কিন্তু এই আলোচনাটা বোধহয় সবার আগে শুরু করেছিলাম। আমার আগে বোধহয় কেউ পাবলিকলি এগুলা নিয়ে কিছু কিন্তু বলে নাই। কারণ হলো যে অনেকে ভয় পায়, অনেকে পরবর্তীতে আপনি এটাও খেয়াল করবেন, আমি কিন্তু ইদানিং আর এই আলোচনাগুলি করি না। আপনার সাথে তো আমি প্রায় টক শো করি, যদিও খুব অনিয়মিত।
আমি বর্তমানে আর এই আলোচনাগুলো করছি না। আমি করছিলাম, এটা ভেবেছিলাম যে এটা খুবই দরকারি একটা জিনিস, এতে কোনো সন্দেহ নাই। পরবর্তীতে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মন্তব্য দেখে, মনে করেন আমার আলোচনার উপর হোক কিংবা অন্যান্য আলোচনাগুলোর উপর, একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হলো বাংলাদেশ তো এখন খুবই বিপদের মধ্যে আছে। 5 আগস্ট মানে আগস্টের যে 2024-এর জুলাই জঙ্গি উত্থানের পর বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেছে। এরপরে আওয়ামী লীগের ভেতর অবশ্যই আপনার 24-এ যে আওয়ামী লীগের যে একটা খারাপ সময় আসলো, সেটার পেছনে তো অবশ্যই আওয়ামী লীগের অভ্যন্তরীণ দুর্বলতা, ব্যর্থতা আছে, এইটাকেও অস্বীকার করা যাবে না। কিন্তু মূল বিষয় হলো, আমরা যখন এই আলোচনাটা করি তখন আমরা অনেকটা আপনার ব্যক্তিগত বিদ্বেষের ইয়েতে পড়ে যাই। অর্থাৎ আমার এখন যেহেতু আওয়ামী লীগের একটা আপনার ক্রান্তিকাল যাচ্ছে, অভ্যন্তরীণ অনেক নেতা অবশ্যই তাদের কর্মী বলুন বা আওয়ামী লীগের সাধারণ সমর্থকের কাছে তাদের এক ধরনের আপনার নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, আবার অনেকের ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। এই অবস্থায় এই আলোচনাটা খুবই নিরপেক্ষভাবে করা হয়তো যেত, কিন্তু এটা দেখা গেছে যে সবাই ব্যক্তি বিদ্বেষের উপর চলে যাচ্ছেন। অর্থাৎ এখন যেহেতু অবশ্যই আওয়ামী লীগের যে ধরনের একটা আপনার ক্ষতি হলো, বা আওয়ামী লীগের যে ধরনের পতন, শব্দটা আমি বলতে চাই না, তবুও বলি বোঝার স্বার্থে, যেটা হলো তাতে তো কিছু মানুষকে দায় নিতে হবে। এইটা আপনার এটাও আপনি এড়াতে পারবেন না। যদি মনে করেন যে হাসপাতালে একটা রোগী মরে যায় সার্জারির পরে, ডাক্তার যদি ভুল করে এবং সেটা যদি সৎ ভুলও হয়, তারপরেও অনেক সময় ডাক্তারকে খেসারত দিতে হয়। সেইভাবে আমরা চিন্তা করলেও কিন্তু কিছু মানুষকে এটা দায় নিতে হবে। কিন্তু এইটাকে আবার পুঁজি করে আমরা যদি মনে করেন যে ব্যক্তিগত রেষারেষি, কাউকে নামিয়ে দেয়া, কাউকে পছন্দ করি না তার নামটা নিয়ে আসি, সেটাও বোধহয় ঠিক হচ্ছে না। তো এখন আমরা কিন্তু অনেকের কথা শুনছি, আমরা কিন্তু এটা বুঝতে পারছি না যে এই ঘটনাগুলো চলছে কিনা। তা আমি যেটা বলবো, দেখুন, শেখ হাসিনার চেয়ে তো এগুলো ভালো কেউ জানেন না। উনি সব জানার পরেও কারো ভুল যদি ক্ষমা করে দেন, বুঝতে হবে যে সেই লোকের ভুলটা ছিল আপনার ওই যে নিরীহ ডাক্তারটার মতো, যে ভুল চিকিৎসা করেছে কিন্তু ইচ্ছে করে করে নাই। তো এগুলো আমার মনে হয় বর্তমানে শেখ হাসিনার উপর ছেড়ে দেওয়া উচিত। যথেষ্ট আলোচনা হয়েছে, বর্তমানে সবার ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং পরস্পরের মধ্যে সহমর্মিতা গড়ার একটা প্র্যাকটিস করা উচিত। কারণ হলো, বাংলাদেশে যেই দুরবস্থায় যাচ্ছে, আওয়ামী লীগের আপনার যেভাবে জনসমর্থন বাড়ছে, শেখ হাসিনার বা আওয়ামী লীগের আবার রাজনৈতিক ক্ষমতা এবং বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতায় আরোহণ খুব বেশি সময় লাগবে না, আপনি দেখবেন। সুতরাং সেটার দিক থেকে আমরা এখন ব্যক্তিগত রেষারেষি এই আলোচনাগুলো সব শেখ হাসিনার উপর দিয়ে দিই। যেটা আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনা তো বুঝতে পেরেছেন, যদি শেখ হাসিনার সাথে কেউ বেইমানি করে থাকেন, কেউ চালাকি করে থাকেন, বাংলাদেশে আপনি তাকিয়ে দেখেন না নেতাগুলো। আমি একটা আলোচনা আপনার এখানে করেছি না, আমার ইউটিউবে, আমি ভুলে গেছি, আপনি বাংলাদেশের নেতাগুলা দেখেন, জিয়াউর রহমান, এরশাদ, যারা যারা রাষ্ট্র শাসন করেছে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসাবে, তারপরে আপনার তারেক রহমান, খালেদা জিয়া, তারপরে আপনার শেখ হাসিনা, ইউনুস, আরো আরো যারা আছে আর কি, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, এরা, আপনি এদের সাথে শেখ হাসিনার তুলনাটা করতে পারবেন? পারবেন না তো। শেখ হাসিনা যদি 1 নম্বরে হয়, এদের প্রত্যেকের ঠিকানা হলো 101 নম্বরে। তো শেখ হাসিনার যুক্তিবোধ, ওনার আপনার বিবেচনা বোধ, ওনার বিচার বোধের উপর আমাদের আস্থা রাখার তো যথেষ্ট কারণ আছে। তো শেখ হাসিনা কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখি। আমাদের আসলে এখন এগুলো না করে আমার মনে হয় আমাদের জনসংযোগে যাওয়া উচিত। দেশ যে ক্ষতি হয়ে গেল, আপনার ইউনুসের যে দেশ বিক্রি করলো, দেখুন বাংলাদেশের উপর গজবটা কিভাবে এসছে। এই জঙ্গি স্বাধীনতা বিরোধীরা ভারতের কাছে দেশ বিক্রি বলে 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 24-এ জঙ্গি উত্থান করেছে, কখনো দেশ বিক্রি হয় নাই, প্রমাণিত হয়ে গেছে। আমেরিকার কাছে করে দিয়েছে ভারত জি, না। প্রমাণিত হয়ে গেছে। শেখ হাসিনা দেশটাকে 2 হাত দিয়ে আগলে রেখেছিলেন। কত কষ্ট উনি করেছেন, কত বড় মানসিক শক্তি লাগে এই কাজটা করার জন্য। সেখানেই ইউনুস দেশ বিক্রি করে দিল, তারেক রহমান সেগুলো তালিম করছে, আপনার তামিল করছে। তো এই অবস্থাটা আমরা মানুষকে বুঝাই, মানুষের দ্বারে দ্বারে যাই,
এটাই তো সবচেয়ে বড় কাজ। শেখ হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে যে এলাকায় যার কথা শুনবে তিনি নেতৃত্ব দিতে থাকুন, শেখ হাসিনার চোখের সামনে আসার চেষ্টা করুন। সেটা মানে হলো যে একটা টক শোতে বসে না করে আপনি কর্মীদের সমর্থন আদায়ের মাধ্যমে করুন। এটাও তো একটা অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয়ে যাবে। তো সেইভাবে করলেও কিন্তু তারা, আসল জিনিসটা হলো যে এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তো আপনার সুযোগটা হলো আপনার এক এক একটা মানে একটা এক ব্যাচ নেতা আসলে সরবে, এটা হলো বাস্তবতা। সেখানে কারা দখল করবে এর জন্য যদি একটা সুস্থ প্রতিযোগিতা হয় সেটা তো মানে খারাপ কিছু না। কিন্তু এইটা গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার এবং কি বলবো যে শোভনতা বজায় রেখে হোক এবং সবাই কাজ করুক। কারো কথা, একজনের কথা শুনছে না, আরেকজনের কথা যদি শুনে উনি যদি বুঝেন উনি চলে আসুন, এই প্রতিযোগিতা করুন, এটাতে তো আমি খারাপ কিছু দেখি না। কিন্তু পাবলিকলি একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার দরকার নেই। এতে আসলে এগুলো অনেক কথা তো হয়েছে এর মধ্যে। বর্তমানে সেটা শেখ হাসিনার উপর ছেড়ে দিয়ে যারা যারা যার যার এলাকায় যিনি প্রভাব বিস্তার করতে পারেন কর্মীদের উপর করুন না, অসুবিধা কি? আমরা দেখি, আমরা যারা টক শো করি, কথা বলি, লিখি, আমরা তাদেরই প্রশংসা করব। যারা আওয়ামী লীগের জন্য ভালো, আমি আপনি আমরা তো নিরপেক্ষভাবে এগুলা করি, আমাদের কেউ আপনজন নাই। আপনার সাথেও আমি কথা বলে দেখেছি, আপনারও কেউ আসলে এখানে কোনো, আপনি কারো পক্ষ হয়ে করছেন না, আপনি বাংলাদেশের জন্য করছেন, হয়তো শেখ হাসিনার জন্য করছেন। তো সেখানে যারা আমাদের চোখের সামনে আসতে পারবে, যারা আমাদের নজরে পড়বে, আমরা তাদের প্রশংসা করব। সেইটা হোক, সেই প্রতিযোগিতা হোক, কিন্তু এটা হোক যোগ্যতার বেসিসে এবং আপনার অন্যায় প্রভাব বিস্তার না করে বা অন্যায়মূলক ভাবে কাউকে ক্ষতিগ্রস্ত না করে। খুবই আপনার রিয়েলিটি এটা। কিন্তু আমি যেটা বলবো যে এইসব মানুষ কিন্তু নিঃস্বার্থে বাংলাদেশের স্বার্থে তারা এই 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 আপনার ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, নিঃস্ব হচ্ছে। এবং এইটা একটা বাস্তবতাও যে আপনার একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলে বাংলাদেশে একটা মধ্যস্বত্বভোগী দাঁড়িয়ে যায়। এটাকে আপনার ভেদ করে তৃণমূলের কাছে পৌঁছানো, এটা তো একটা চ্যালেঞ্জ। তো বর্তমান বাস্তবতায় আমার মনে হয় এই কথাগুলো যেভাবে আলোচনা হচ্ছে এবং প্রতিবার শেখ হাসিনা এটা তো ভালোভাবে ফেস করছেন যে আসলে একটা সমস্যা আছে। আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় এই সমস্যাটা থাকবে, এটার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। আর এক সময় আপনার দেখুন আওয়ামী লীগের যে বর্তমানে সাংগঠনিক দুর্বলতার কথা আমরা সবাই বলছি, এইটা নিয়ে আসলে খুব বেশি হতাশ হওয়ার আমি কারণ দেখি না। কারণ এই জন্য দেখি না যে যারা বাংলাদেশ দখল করেছে এরা কিন্তু কিচ্ছু করতে পারছে না। আপনি দেখেন এই যে হামে একটা মহামারী হয়ে গেল, মানুষ এখনো এটা নিয়ে খুব একটা কিছু দেখায় নাই। এর কারণ হলো মানুষকে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের মানুষকে শিক্ষিত করতে পারিনি। বাংলাদেশের মানুষকে শিক্ষিত করেছে স্বাধীনতা বিরোধীরা। ফলে স্বাধীনতা বিরোধীদের মগজ ধোলাইকৃত মানুষ আপনার তার সন্তান হামে মরে গেলেও সে খুশি, তাতেও যেন এই 24-এর জঙ্গি কোয়ালিশনের প্রতি তার দরদ যায় না। কিন্তু এই জায়গাটার আপনার এক সময় এসে এটা ভেঙে যাবে, এই অবস্থাটা। সেটা পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। এবং আমি মনে করব যে বর্তমানে আওয়ামী লীগের একটা কর্মীরও আসলে ওই জেলে যাওয়ার জন্য হঠকারী কিছু করার দরকার নেই। যদি জেলে যাইতে হয় সবাই একসাথে যাওয়ার ব্যবস্থা হোক। শেখ হাসিনার যে আপনার যে অভিজ্ঞতা ওনার, আমি তো গত 2 বছরে প্রতিদিনই আমি দেখছি যে বাংলাদেশের প্রতিটা সিদ্ধান্ত, সেটা কূটনীতির ক্ষেত্রে বলুন, সেটা রাজনীতির ক্ষেত্রে বলুন, শেখ হাসিনা যেগুলো নিয়েছেন সেগুলোই সঠিক। আমরা অনেকে অনেক কিছু আগ বাড়িয়ে যেটা বলেছি সেটা ভুল ছিল। বরঞ্চ আমি এখন যেটা অনুধাবন করি আমাদের কূটনীতির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার হয়ে তার লোকজন, তার দলের বলুন যারা এসব ক্ষেত্রে ছিলেন, তারা যথেষ্ট শেখ হাসিনার প্রতি অনুগত থেকে কাজ করেছেন নাকি আমাদের দ্বারা আপনার প্রভাবিত হয়ে কাজ করেছেন। আমার মনে হয় আমি তো মনে করি দ্বিতীয়টাই ঘটেছে। ভবিষ্যতে যাতে আমাদের এই ভুলগুলা না হয়, এই বিট্রিয়ালটা কতটা সচেতন ভাবে হয়েছে, কতটা আপনার মানে ইনএভিটেবলি হওয়ার জন্য হয়েছে, সেটা কিন্তু আমাদের একটু পরীক্ষা করার দরকার আছে। অর্থাৎ আপনার আমি যে জায়গাটা মনে করি সেটা হলো যে মূল সমস্যাটা ছিল আপনার
বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে আপনার যে একটা মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হয়েছিল মুক্তিযুদ্ধটা এবং বিজয় হয়েছিল, সেই মূল্যবোধের সাথে নেতারা আসলে জড়িত সেইভাবে হতে পারেননি। ওইটা কিন্তু মূল সমস্যা। ওই সমস্যা যতদিন আমরা সমাধান না করতে পারবো ততদিন এইটা কিন্তু চলবে। তারপরে আমি আপনার ওই কথাটা আবার বলার চেষ্টা করছি, দেখুন এত ভুল ত্রুটি আমরা আলোচনা করি, কিন্তু শেখ হাসিনা কিন্তু 16 বছর কিন্তু লাগাতার ভাবে রাষ্ট্রটা চালিয়েছেন এবং উন্নতি করেছেন। বাংলাদেশে কারো তো এই 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 ভাগ্য হয় নাই এবং কেউ এটা পারেনও না। এরশাদ 9 বছরে পড়েছেন। বাস্তব হচ্ছে শেখ হাসিনা যে প্রজেক্ট গুলো শুরু করেছিলেন এই গভর্নমেন্ট, সেগুলো উদ্বোধন করতে করতে মেয়াদ শেষ হবে তাদের। তারপরেও এরা মেয়াদ পূর্ণ করতে পারে কিনা আপনি দেখেন। কারণ হলো এদের মধ্যে আমি ওই দিন গতকাল আমি একটা ফেসবুক পোস্ট দিয়েছি, আমি আসলে বক্তৃতাটা দেখছিলাম, যদিও উনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যিনি অর্থমন্ত্রী, এই লোকটাকে আমি মনে করি যে একটু রেসপেক্ট করি, ভালোই রেসপেক্ট করি এই জন্য যে বিএনপিতে তারেক রহমানের যতগুলা মন্ত্রী আছে, দুইজনের মধ্যে আপনার পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম। সেই দুইজন, একজন হলো আপনার এই মির্জা ফখরুল, আরেকজন হলো আপনার এই আমির খসরু। বাকি সব কিন্তু পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে। আপনি ইয়েকে দেখেন, সালাউদ্দিন সাহেবকে দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তার সংসদে বক্তব্য দেখেন, কত ধরনের অভিনয় করার চেষ্টা করে। যখনই একজন মানুষ অভিনয় করার চেষ্টা করে, হাত পা ছুড়ে এই দিক সেদিক করে, বুঝবেন যে সে একটা পার্সোনালিটি ডেফিসিয়েন্সিতে ভুগছে। সেই ক্ষেত্রে আমি যে দুজনের কথা বললাম, যাদেরকে আমি মানে পার্সোনালিটি ডেফিসিয়েন্সি সবচেয়ে কম দেখি, সেই আমির খসরু এবং মির্জা ফখরুল। তার একজন আমির খসরু অর্থমন্ত্রী বক্তৃতা দিচ্ছিলেন, আমি ট্রেজারি বেঞ্চের লোকগুলাকে দেখছিলাম, এরা কেউ মোবাইলে খেলাধুলা করছে, কেউ হাই তুলছে, কেউ কেউ ঘুমায় পড়ছে, এবং কেউ মহাবিরক্ত। একটা লোকের আগ্রহ নাই অর্থমন্ত্রীর বক্তৃতা শোনার, অর্থাৎ অর্থনীতির কি দশা এটা শোনার জন্য। এই অবস্থা, এবং অর্থনীতির যেই পিকচার দিল এই আমির খসরু, অনেক কথা বলেও মানে সুগার কোট করে, খুবই ব্লিক, মানে খুবই অন্ধকার একটা ছবি উনি দিয়েছেন। এবং উনি বারবার বলছিলেন যে 2001 থেকে 6 পর্যন্ত তাদের সরকার কি করেছে বাংলাদেশের মানুষ জানে না। বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নতি ছিল বিএনপির 2 আমলে? ছিল না। এখন তো অবস্থা আরো খারাপ। সাইফুর রহমান ভালো অর্থমন্ত্রী না আপনার এই আমির খসরু ভালো অর্থমন্ত্রী হবেন? এটাও কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে। দুইজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আমার তো মনে হচ্ছে এই আমির খসরু, যাকে আমি শ্রদ্ধা জানালাম, সবচেয়ে দুর্বল অর্থমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশের, এবং সবচেয়ে আপনার ব্যর্থ অর্থমন্ত্রী হতে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষদের এই টেস্টগুলো পেতে দেন, দেখেন। এখন অবশ্য আওয়ামী লীগের সমর্থক, আমি নিজেও তো, আমি চাই যে কালকে শেখ হাসিনা ক্ষমতায় চলে আসুক। কারণ আমি চাকরিটাতে বসতে পারলে আমার বর্তমানে যে দুর্দশা যাচ্ছে, আমার যে আপনি চেহারা দেখছেন, দাড়ি কাটা নাই, নেই, এগুলো সব পরিষ্কার হয়ে যাবে রাতারাতি। হ্যাঁ, স্যুট কোট পরে আমি সাহেব হয়ে যাব। তো আমাদের তো ভেতরে কিন্তু এটা আছে, কিন্তু এটার মধ্যে প্রকৃতিরই তো একটা বিচার হতে হবে। আপনার যেই অন্যায় বাংলাদেশের মানুষ 2024-এর জঙ্গিদের মধ্যে সাথে গিয়ে করেছে শেখ হাসিনার উপর, সেটারও তো একটা প্রাকৃতিক আপনার বিচার আছে। সেই বিচারটা না হলে কিন্তু আমি আমার সুবিধার্থে, ব্যক্তি সুবিধার্থে কালকেই রাষ্ট্রদূত হয়ে বসে যাওয়ার জন্য শেখ হাসিনা ক্ষমতায় আসবে না। প্রকৃতি এত সুযোগ করে দিবে না। হাম হবে, তারপর জরা হবে, খুজলি বিচুলি হবে, দেখবেন বুড়া মানুষ মরে যাচ্ছে না খেয়ে তেপে, এগুলো সব বাংলাদেশের হবে। বাংলাদেশের মানুষকে ওই শিক্ষাটা আসতে হবে। অর্থাৎ আপনার স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী একেবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর থেকে যেই শিক্ষায় বাংলাদেশের মানুষকে শিক্ষিত করছিল, সেটাকে যদি আপনি একটা কম্পিউটারের সফটওয়্যার ধরে নেন, এই সফটওয়্যারটাকে প্রথমে কি করি আমরা, আমরা যারা কম্পিউটার সম্পর্কে একটু জানি, আমরা একটা সফটওয়্যার যদি ওইখানেই যদি মনে করেন যে একটা অ্যান্টিভাইরাল সফটওয়্যার আমি বসাবো, আগের সফটওয়্যারটাকে আনইনস্টল করতে হয়। অর্থাৎ ওইটা যে ওইখানে আপনার ছন্দে ওইখানে যে খাপে খাপে বসে গেছে, প্রত্যেকটা জায়গা থেকে এটাকে খুলে আনতে হয়। বাংলাদেশের মানুষের মগজেও এই যে জঙ্গি শিক্ষা আপনার মগজের পরতে পরতে ঢুকে গেছে, এইটাকে আবার পরতে পরতে থেকে এই জঙ্গি শিক্ষাটাকে খুলে আনতে হবে। খুলে এনে আপনার নতুন শিক্ষাটা দিতে হবে। আওয়ামী লীগের যারা এই শিক্ষাটা দিতে পারেন, আমি আশা করব আওয়ামী লীগে তারা এবার আরোহণ করবেন। মানে শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনা, আমি কায় মনোবাক্যে চাই শেখ হাসিনা সেই লোকগুলোকে সামনে নিয়ে আসবেন, এবং তারা এই বাংলাদেশের মগজে
আমরা এটা পছন্দ করি বা না করি, একটা জিনিস দিয়ে কিন্তু আপনার ৭১-এর মুক্তিযুদ্ধের প্রতিশোধ হয়ে গেছে। সেটা হলো পাকিস্তানকে কিভাবে তুলে আনলো, সহজ নরম একটা সমাধান পেয়েছে তারা, যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, অর্থাৎ ভারত যেহেতু হিন্দু, এই যে মানে এইটার উপর চড়িয়ে দিয়েছে আপনার জঙ্গি মৌলবাদী ধর্মীয় শিক্ষা দিয়ে। এই জায়গা থেকে মানুষ যতক্ষণ তার মগজের পরতে পরতে এই যে একটা অন্ধত্বের শিক্ষা ঢুকে গেছে, সেটা যদি আপনার ক্লিন না করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই ক্লিনের প্রসেসিংটা এখন চলতেছে। আপনার হামের মহামারী একটা তারেক রহমানের সরকার আগামী কয়েক বছর যেটা করবে সেটা, এই যে শিক্ষাগুলো আমাদের আসবে, এইটা মানুষের চেতনাটা ফিরবে যখন দেখবে তার পেটে আর ভাত নাই। আপনার জঙ্গিরা এখনো কিন্তু ওভারহেলমিংলি আপনার গালি দিচ্ছে, মোদির সন্তান, মোদির সন্তান, ও অনেক অশ্লীল কথা বলে, সেগুলো আপনার এখানেও আমি বলতে চাই না। আমি ফেসবুকে লিখি, আমি বলছি যে টক শোতে, ইউটিউবে আমি অশ্লীল কথা বলবো না। কিন্তু এই যে জঙ্গিরা এখনো এটা বলে, এবং বাংলাদেশের মানুষ যে জঙ্গিদের শায়েস্তা করছে না, এটার একটা প্রাকৃতিক বিচার মানুষের হয়ে যাচ্ছে। এবং মানুষ সেটা আপনার ক্ষুধা, দারিদ্র, অশান্তি, মারামারি, খুনাখুনি, কল্লা ফেলে দেয়া, এগুলা সমাজে যথেষ্ট পরিমাণে চালু হলে হয়তো একদিন সে সচেতন হয়ে যাবে। হঠাৎ করে দেখবে যে আইডি কি ছিল, শেখ হাসিনার আমলে আমরা কি ছিলাম, ইউনুস তারেক রহমানের আমলে আমরা কি হলাম। হঠাৎ একদিন দেখবেন আপনার স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমে আসবে। কারণ বাংলাদেশের মানুষের একটা জিনিস হয়েছে, এটা আফগানিস্তান এবং পাকিস্তানের থেকে বাংলাদেশের মানুষের এতটুকুনি পার্থক্য আছে, তাদের রাজনৈতিক সচেতনতা এতটুকুন আছে যে এরা জঙ্গিবাদকে সমর্থন করতে রাজি, কিন্তু পেটের ক্ষুধাও মেনে নিতে রাজি, কিন্তু একটা সময় পর্যন্ত। এরা চিরন্তন বা মানে চিরকালের জন্য পেটের ক্ষুধা আপনার মেনে নিবে না। কারণ এরা দেখবেন আপনি যখনই টাকা পয়সা চুরি হয়েছে এগুলা শুনে তারা কিন্তু মোটামুটি মাথা ছাড়া দিয়ে উঠে। ইউনুসকে তারা কেন এখন এত ঘৃণা করে? কারণ দেখছে যে ইউনুসই সবচেয়ে বড় চোর বাংলাদেশের মধ্যে। জঙ্গিরা এক একটা লাল হয়ে গেছে, এক একটা কত মোটা হয়েছে। আপনি মনে করেন আত্মঘাতী জঙ্গি নাহিদকে দেখেন, টাকা খেয়ে দুর্নীতির টাকায় চুরি করে কত মোটা হয়েছে, কত চর্বি তার গায়ে হয়েছে। মানুষ এখন এগুলা দেখছে না, আপনি তো চাইলেও থামিয়ে রাখতে পারবেন না। তবে এই প্রসেসের মাধ্যমে মানুষের মাথায় যে জঙ্গিবোধ ঢুকেছে, জঙ্গিবাদের যে শিক্ষা ঢুকেছে, এইটা বের হতে হবে। এবং এইটা বের হওয়ার জন্য আপনার ভালো ওষুধ হলো ক্ষুধা এবং দারিদ্র। এই দুটোই কিন্তু ইউনুস আর তারেক রহমান আপনার দিয়ে যাচ্ছে, তাদের ওষুধই তারাই দিচ্ছে। অর্থাৎ এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের দুই নেতা তারেক রহমান এবং ইউনুস বাংলাদেশের মানুষকে কিন্তু আপনি, আমরা তো বলি যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষ কিন্তু হবেই এই অবস্থা চলতে থাকলে। এই দুর্ভিক্ষ থেকে আপনার শেখ হাসিনা ছাড়া এদেরকে বাঁচানোর কিন্তু কেউ নাই। সুতরাং এই প্রসেসটা আসলে অবশ্যম্ভাবী হয়ে গেছে। সেই মানে সেই সময়টুকু আমাদের দিতে হবে। এবং আমি আশা করব ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্বে, প্রতিটা ইউনিটের নেতৃত্বে, সরকারি পর্যায়ের প্রতিটা মন্ত্রণালয়ের নেতৃত্বে ওই মানুষগুলো আসবেন যারা মানুষের এই যে আপনার ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, যে শিক্ষাটা মানুষের আসছে, এই শিক্ষাটার বিরুদ্ধে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণে প্রজ্ঞাবান, মেধা সম্পন্ন এবং সঠিক চেতনায় শানিত লোক হতে হবে। আপনি দেখেন এখনো যদি পিনাকি ইলিয়াস একটা ভিডিও ছাড়ে, একদিনে ৫ লাখ ১০ লাখ ভিউ হয়ে যায়। কত ঐক্যবদ্ধ বাংলাদেশের আপনার এই ২৪-এর জঙ্গি কোয়ালিশনের লোকগুলা। এটাকে আমরা সহজে একদিনের দাওয়াই দিয়ে আপনার ভালো করে ফেলতে পারবো না। এখানে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যর্থতা আছে। সেই ব্যর্থতাটা কাটিয়েই তো আমরা এখন বাংলাদেশে নতুন করে সরকারে যাব এবং বাংলাদেশের মানুষকে, আগে আমরা অর্থনৈতিক উন্নতি করেছি, এখন আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষিত করব, যেটা আসলে আরো জরুরি। এবং আমি মনে করি যে শেখ হাসিনার পক্ষে এটা সম্ভব। শেখ হাসিনা দ্বিতীয় কঠিন কাজটা করিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষকে যে উনি অর্থনৈতিক উন্নতি করতে পারেন। প্রথম কঠিন কাজটাও শেখ হাসিনাই দেখিয়ে দিয়ে যাবেন, যে বাংলাদেশের মানুষকেও শিক্ষিত করা যায়। এটা শেখ হাসিনা শুরু করে যাবেন। তার ছেলে মেয়ে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন, জয় পুতুল বা যারা যারা আছেন বঙ্গবন্ধুর রক্তের দুই কন্যার সন্তানরা বা শেখ রেহানা, হুএভার, আমি এটাকে কিছু মনে করি না। আমি শুধু একটু বলতে চাই যে একজনকে তাদের পরিবার থেকে লাগবে। তাদের নেতৃত্বে এই যে শেখ হাসিনার পথে দেখিয়ে যাওয়া পথে বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দেয়া এবং সাথে সাথে গুরুত্বপূর্ণ কাজটা শিক্ষিত করা, এই দুটা করতে হবে। এবং বঙ্গবন্ধুই এই দায়িত্ববোধে আমাদেরকে জড়িয়ে দিয়ে গেছেন দেশটা স্বাধীন করে। এখন যদি আমরা রাগ করে চলে যাই যে না এদেরকে শিক্ষিত করা যাবে না, তো সেটা তো আসলে বঙ্গবন্ধুর কাজটা অসমাপ্ত রেখে আমরা হাল ছেড়ে দিলাম, সেটা করা যাবে না। অর্থাৎ বঙ্গবন্ধুর সম্মানটাকে
আপনার তুলে ধরার জন্য, অর্থাৎ বঙ্গবন্ধুর ঋণ শোধ করার জন্য হলো আমাদেরকে এই এখন একটা বিপ্লব হাতে নিতে হবে, যেটা হলো বাংলাদেশের মানুষকে শিক্ষিত করা। যেটা না করতে পারাতে 24-এর জঙ্গি উত্থানে জঙ্গিরা সাফল্য পেয়েছে। এইটাই তো অবশ্যম্ভাবী। এইখানে সমস্যাটা তো শুধু আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির না, এটা ভারতেরও সমস্যা। ভারত তো এই দক্ষিণ এশিয়ার মানুষ দ্বারা গঠিত, তাদের প্রজ্ঞা তো আমাদের চেয়ে খুব বেশি না। এইটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে, অনেকে মনে করি যে ভারত অনেক শিক্ষিত, না, তারাও শিখছে ঠেকে ঠেকে ঠেকে। না শিখলে আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পাকিস্তানের চেয়েও বড় বেশি জঙ্গিবাদের আপনার আস্তানা গড়েছে পশ্চিমবঙ্গে, সে কিভাবে ভারতে এত বছর রাজনৈতিক ক্ষমতায় থাকে? এই জিনিসটা বুঝতে হবে না আমাদেরকে। সুতরাং ভারতও ঠেকে ঠেকে শিখবে, এবং ভারতের সাথে বিএনপির বন্ধুত্বটা হবে কি করে? কারণ বিএনপি চায় একটা পাকিস্তান, আর ভারত চায় যে পাকিস্তান, ভারতের স্বার্থ হলো যে মানে বিপাকিস্তানিকরণ। ভারত এখন এটা তো তার যোগ্যতা তো যথেষ্টভাবে দেখাতে পারেনি। ভারত তো পাকিস্তানের সাথে চিরন্তন লড়াইয়ে আপনার যুক্ত। সুতরাং ভারতেরও যে আপনার মেধা প্রজ্ঞার খুব বেশি সমাহার আছে তা নয়। ভারতের একটাই শক্তি, সেটা হলো গণতন্ত্রের শক্তি। তারা সেটা সেখানে চালু করতে পেরেছে। কিন্তু মানুষগুলা তো এই দক্ষিণ এশিয়ারই, তাদেরকে আরো প্রজ্ঞাবান হতে হবে। অর্থাৎ সময়ের স্রোতে আসলে এই পরিবর্তনটা হবে। আমরা যারা আশা করছি 1-2 বছরে হয়ে যাবে, এইটাই বোধহয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞা। উনিও এটা বোঝেন। এই জন্য দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন দেখেই উনি 24 টাকা আমার চেয়ে, আপনার চেয়ে বা অনেকের চেয়ে অনেক বেশি মেনে নিয়েছেন, যেটাই স্বাভাবিক ছিল। হ্যাঁ, আমি তো শেখ হাসিনার কথায় কোনো ধরনের আপনার আত্মগ্লানি দেখি না, তার কথায় কোনো ধরনের আপনার হতাশা দেখি না। কারণ হলো যে উনি ওই প্রজ্ঞাটা পেয়েছেন যে এইটাই স্বাভাবিক ছিল। উনি বুঝতে পারছেন কোথায় ত্রুটি ছিল, এবং আমরা যখন এগুলো বুঝবো তখন এটা সমাধান করা সম্ভব হবে। ভারতও শিখছে। ভারত এবং বাংলাদেশ এই দুইটার স্বার্থ কিন্তু এক সূত্রে গাঁথা। সেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। সে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, ভারতকে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হবে, বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করতে হবে। অ্যান্ড সেইখানে আমরা সবার কাছ থেকে যে পরিমাণ যোগ্যতা প্রজ্ঞা আশা করি, সেটা খুব দ্রুত আসবে না, কিন্তু প্রতিদিনই একটু একটু উন্নততর হচ্ছে। আপনার মনে করেন এবার যদি মমতা ব্যানার্জি, কেউ বলছে জিতবে, কেউ বলছে জিতবে না, তবে না জিতলেও দেখবেন যে সে কিন্তু যথেষ্ট হোঁচট খেয়েছে। হয়তো এইবার জিতলেও পরবর্তীতে আর জিতবে না। প্রতিটা পরিবর্তনই তো এইভাবে আপনার ট্রায়াল অ্যান্ড এররের মধ্য দিয়ে যায়। সুতরাং আমি আসলে আওয়ামী লীগের জন্য হতাশার কোনো কারণ দেখি না। আমি বলবো যে আপনারা সহমর্মিতা শিখুন, হ্যাঁ, পরস্পরের প্রতি। বর্তমানে সহমর্মিতাটা চলে যায় আসলে স্বাধীনতা বিরোধীদের প্রতি। অভ্যন্তরীণ লোকজন একজন আরেকজনকে আপনার ঘৃণার চোখে, হিংসার চোখে দেখে। সেটা অতিক্রম করার জন্য একটা যথেষ্ট কাউন্সিলিং এর দরকার। আমি বাড়ি ভাই, আমি আপনি, আমরা বরং টক শোতে এই কাজগুলা করি, যে কিভাবে আওয়ামী লীগের লোকজন পরস্পরের প্রতি সহমর্মী হতে পারে। এই কাজটা খুবই জরুরি। এইটা করলে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। এই পর্যন্ত থাকুক আজকে। যেটা বলতে পারি এক কথায়, আমি যেটা বুঝেছি যে তারেক রহমান সম্পর্কে ভারত সরকারের একটা অনেক আকাঙ্ক্ষা, আগ্রহ এবং কৌতূহল এবং একটা শুভ দৃষ্টিও ছিল। ভারত এই মুহূর্তে হতাশ। আপনি যদি এক কথায় বলেন, আমি বলছি যে ভারত হতাশ। তার কারণ হচ্ছে যে যে ধরনের ব্যবস্থা তারেক রহমান সরকারের নেওয়ার কথা ছিল, তারা এখনো নির্বাচনের জয়ের পরেও সেই জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে রয়েছে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। ধরুন, যেখানে এই বাংলাদেশে এর আগে কিন্তু এই ধরনের যখন যৌথ মহড়া হয়েছে, তখন কিন্তু বাংলাদেশ এসেছে, এবং বাংলাদেশে গিয়ে এবারে ডেলিবারেটলি আমন্ত্রণ করা হয়, সিদ্ধান্ত নিয়ে আমন্ত্রণ জানানো হয়। তার কারণ হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা যাচ্ছে। বাংলাদেশের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনারা যে মহড়ায় যোগ দেবেন, সেই মহড়ায় কারা যোগ দেবেন। প্রত্যেকটা রাষ্ট্র, 11টা রাষ্ট্র যোগ দিচ্ছে। 11টা রাষ্ট্র তাদের প্রতিনিধি মণ্ডলের নাম ধাম ইত্যাদি সবই পাঠিয়েছে, কিন্তু বাংলাদেশ সেটা শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার চেষ্টা করছে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পর ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমন্ত্রণ জানানো যাবে না। দ্বিতীয়ত, যে কথাটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে যে যেখানে এবার মহড়াটা হবে, এটা হচ্ছে মেঘালয়, বাংলাদেশ সীমান্তের কাছে, শিলংয়ের থেকে খুব কাছে। যদি আপনি বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য কোনো আর্মি কন্টিনজেন্ট না পাঠান, মানে যাদের আইএসআই ব্যাকগ্রাউন্ড নেই, যাদের
ধরুন শিবিরপন্থী বলে নয় পরিচিত, এটা তো জানা দরকার তারা কেউ কেউ আইএসআই সম্প্রতি পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে এসছেন কিনা। এটা ভারতের নিরাপত্তার জন্য জরুরি ছিল। সেই কারণে ভারত শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক এটা দু দেশের সম্পর্কের ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে অনেক উন্নত একটা লক্ষণ আমরা লক্ষ্য করছিলাম, কিন্তু আমার শেষ মুহূর্ত পর্যন্ত এখনো দেখছি যে সত্যি সত্যি যেটুকু পদক্ষেপ নেওয়া দরকার ছিল তারেক রহমান এই জঙ্গিবাদ দমনে, সেটা কিন্তু তারা নিচ্ছেন না। ফলে ভারত এই জন্য একটা অনাস্থা প্রকাশ করেছে তাদের আমন্ত্রণ না জানিয়ে। আমি এই প্রসঙ্গে আমি এক জায়গায় বলেছিলাম, আরেকবারও আমি উদাহরণ দিয়েছি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি প্রমাণ দিতে চাই যে ইউনূস সরকারের সব থেকেও তারেক রহমান সরকার কোনো ভিন্ন পথে চলছেন না, তার একটা বড় প্রমাণ। যে সমস্ত ইউনূস সরকারের আমলে যাদের গ্রেপ্তার করা হয়েছিল, ধরা হয়েছিল, অনেকে নিরপরাধ, অনেক গুণীজনী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, অধ্যাপক, তাদের অপরাধ হচ্ছে তারা তাদের জীবনে গবেষণা করেছেন। যেমন আমি বলছি ঢাকা ইউনিভার্সিটির আবুল বরকাতের কথা, যিনি জঙ্গিবাদ উত্থানের উপরে গবেষণা করেছেন। এমন কথাও তিনি কোনো একটা গবেষণা করতে বলেছেন, যেভাবে বাংলাদেশ চলছে একদিন সেদিন হিন্দু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ। এবার এটা তার অভিমত। আমি বলছি সেই অভিমতটা সঠিক কিনা আমি কিন্তু বলছি না। আমি বলছি অভিমতটা যদি সঠিক না হয়, তাহলে তার একটা পাল্টা গবেষণা হওয়া উচিত। প্রমাণ করে দেওয়া উচিত। এবং শেখ হাসিনার সময় আমরা দেখেছিলাম ৯ থেকে ১১% কিন্তু হিন্দুদের গ্রোথ হয়েছিল। ফলে হিন্দুদের সেই সময়টা যে সবথেকে বেশি বাংলাদেশের ক্ষেত্রে একটা ইতিহাস আছে। বিভাজন হয়েছে। সেই বিভাজনের ফলে বহু হিন্দু এপারে চলে এসেছেন। সেটা কেবলমাত্র তার জন্য কোনো নির্দিষ্ট সরকারও দায়ী না। কিন্তু এটা ঘটনা, ঐতিহাসিক কারণ। তার পরবর্তীকালে লাগাতার যে হয়েছে সেটা ঘটেছে। কিন্তু তিনি জঙ্গিবাদের অর্থনীতি এ বিষয়ে যে গবেষণা করেছেন, সেই গবেষণাটাকে তাকে, এবং আমি যতদূর শুনেছি যে তিনি কিন্তু মানে আশাই করেননি যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি ভেবেছিলেন গ্রেপ্তার করা হবে না, হলেও তিনি আইনি পথে মোকাবিলা করবেন। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো দুর্নীতির অভিযোগে। কোন দুর্নীতির অভিযোগে? একটা ব্যাংকের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। কিন্তু সেই দুর্নীতির অভিযোগে যারা আসল অভিযুক্ত তারা কিন্তু এখনো ফেরার। তারা কিন্তু গ্রেপ্তার হয়নি। ২৬ জন যে অভিযুক্ত সকলেই জামিন পেয়ে গেছেন, কিন্তু তিনি জামিন পাননি। অথচ হাইকোর্টের বিচারপতিরা তাকে জামিন দেওয়ার জন্য সমস্ত শুনানি হয়ে গিয়েছিল। তা জামিন দেবেন। কিন্তু শেষ মুহূর্তে দিচ্ছেন না, যে একটা বিচারপতি আরেক বিচারপতির পক্ষে পাঠাচ্ছেন। কারণ বাংলাদেশের গণতন্ত্রের এটাই বড় প্রমাণ। এই মুহূর্তে একটা ফ্যাসিবাদ চলছে বাংলাদেশে। ফ্যাসিবাদ বলতে মানেটা কি বোঝেন? ফ্যাসিবাদ? ফ্যাসিবাদ মানে হচ্ছে শেখ হাসিনা এই জঙ্গিদের দমন করছিল। জঙ্গিরা ব্যাখ্যাটা দিয়েছে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী। সেই জন্য এটা ফ্যাসিবাদ। আমি চাইবো শেখ হাসিনা ভবিষ্যতে ফিরে গেলে এরম যেন কোট আনকোট ফ্যাসিবাদী পদক্ষেপ আরো নেয়। কবে যাবে আমি জানি না। তারেক রহমান সরকার যে পদক্ষেপ নিচ্ছেন তাতে আমার মনে হচ্ছে শেখ হাসিনা ফিরে যাওয়াটা বেশি দিন দেরি হয়তো না। কারণ মানুষ এবার জোর করে চাইবে শেখ হাসিনাকে। আপনি যেটা নিয়ে তার বিরুদ্ধে এত কিছু বললেন, এত কিছু করলেন, সবই নাকি ফ্যাসিবাদী, সবই দুর্নীতি। সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজকে ভাবা যায় বাংলাদেশ কোন স্কেলে কাদের সঙ্গে আজকে উঠেছে। পৃথিবীর কটা দেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে, কটা দেশ তার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারে? শেখ হাসিনার সময় এটা হয়েছিল। তো তার ফলে আজকে বাংলাদেশ বিদ্যুৎ ক্রাইসিস থেকে অনেকটাই মুক্ত, তাই না? আপনি শেখ হাসিনা পাইপলাইন তৈরি করেছিলেন যাতে কম খরচে ডিজেল যায়। সেই কারণে কিন্তু বাংলাদেশ ডিজেল পাচ্ছে এবং সেই ডিজেল নিচ্ছেনও আপনি। আপনি লোককে, সাধারণ মানুষকে পেট্রোল ডিজেল দিতে পারছেন না। সেই মেট্রো করে লোকে অফিস যাচ্ছে। সেই মেট্রো তৈরি করে দিয়ে সেই যেটাকে আপনি জ্বালাতে পোড়াতে চেয়েছিলেন। কে ফ্যাসিবাদী? আজকে তো এই প্রশ্নটা উঠছে। তার গণতান্ত্রিক অনেক ব্যবস্থা সম্পর্কে অনেক প্রশ্ন থাকতে পারে। গভর্নেন্স নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। সেটা অন্য কথা। সেইজন্য আমি বলছি মোদ্দা কথা এক কথায় যে আমি যেটা মনে করি যে কারণে আ ধরুন আজকে হেমন্ত বিশ্ব শর্মার মতো মুখ্যমন্ত্রী কটু মন্তব্য করেছে, যে মন্তব্যটাকে আমি সমর্থন করি না, আদৌ করি না। কিন্তু আমার ধারণা তারা কিন্তু বাধ্য করছেন এই ধরনের একটা সম্পর্ক তৈরি করতে। এই ধরনের বহু উগ্রবাদী মানুষ ভারতেও আছেন। তারা কিন্তু একই ধরনের মন্তব্য করবে। আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিও দেখলাম বিজেপির
নেতা পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী, তিনি বলছেন শেখ হাসিনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বা সেলাম করে বেরিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে তাকে সেলাম করে, এরাই নিয়ে যাবে। কারণ এখন মানুষ বলতে শুরু করেছেন যে শেখ হাসিনাই ঠিক ছিলেন। তার ভুল ভ্রান্তি যাই থাকুক, পার্টির নেতাদের ভুল ভ্রান্তি আছে, তার জন্য শেখ হাসিনা তিনি যে একটা দূরদৃষ্টি সম্পন্ন একজন নেত্রী সেটা প্রমাণ করেছেন, তাই না? ফলে আমি অন্যত্র না চলে যাই, সেজন্য আপনি আপনার পরের প্রশ্নগুলো যদি করেন, যে মোদ্দা কথা হচ্ছে সামরিক মহড়ায় যে নিশ্চিতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারত বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েনি, কারণ ভারত এই বাংলাদেশের বর্তমান যুগে সন্দেহ প্রকাশ করছে, এটাই বড় কথা। কিন্তু আসাম থেকে যেভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশিদের পাঠানো হয়েছে বলে হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ভবিষ্যতে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশ থেকে পাঠানো হবে পশ্চিমবঙ্গ থেকে। সেটা যদি তিনি সাদরে অভ্যর্থনা জানাতে পারেন তাহলে আমি খুশি হব। কিন্তু ওনাকে আমি বিশেষ স্বস্তি দিতে পারছি না একটাই কারণে, আমার নিজের যতটুকু ফিডব্যাক, তাতে মনে হচ্ছে মমতা ব্যানার্জিকে এবার হারানো যাবে না। তিনি বিপুলভাবে জিতবেন ইত্যাদি সেরকম আমি জানি না। তিনি বাংলাদেশে বসে যেটা জানেন, আমি তো ভারতে থেকে সেটা জানি না, এবং আমি বলি তবে এটা নিশ্চিত বিজেপি যেভাবে এবারে আক্রমণাত্মক ঢঙে প্রচার করছে, যেভাবে করেছে, যা যা ব্যবস্থা নিয়েছে, তাতে সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ক্ষমতায় টিকে থাকাটা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল, সে কোনো সন্দেহ নেই। দিদি বিদায় বিজেপি আসছে এরকম কোনো কথা আমি বলতে পারবো না। আমার মনে হয় 4 তারিখের পরেই আমি এটা বলতে পারি। তার আগে আমি এটা বলতে রাজি নই। হয়তো তিনিই সঠিক, আমি হয়তো ভুল, এমনও হতে পারে। তিনি যদি না জানতে পারেন যে শেখ হাসিনাকে বিদায় দেওয়া হচ্ছে, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির খবর পেয়ে গেছেন, এটা শুনে আমি বেশ প্রীত হলাম। 5ই আগস্টের আগে তিনি কি জানতেন শেখ হাসিনার বিদায় হচ্ছিল? তিনি কোথায় ছিলেন? কি আন্দোলন করছিলেন শেখ হাসিনাকে বাঁচানোর জন্য? আমার তো এই মানুষগুলোকে নিয়ে সমস্যা বেশি। এরা কতটা এরা দেশভক্ত এ নিয়ে আমার সন্দেহ আছে। তারা অন্য দেশের ব্যাপারে সমস্ত যাবতীয় কমেন্ট করবেন। নিজের দেশের ব্যাপারটা সম্পর্কে কিছুই জানেন না। কতটুকু করেছেন? যেসব আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূল স্তরে বড় নেতা বলছি, তারা যে কষ্টের মধ্যে আছেন, তাদের সাহায্যের জন্য কি করেছেন আপনি? আপনি পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে চিন্তিত আছেন, তবে থাকুন চিন্তিত। আপনি ওই নিয়ে থাকুন। আপনার ঘাড় ধাক্কা দিয়ে যেসব পাঠানো হবে তাদের সাদরে অভ্যর্থনা লাল কার্পেট দিয়ে পাঠাবেন, সেরকম ব্যবস্থা করুন। আর কি বলতে পারি? আমি জানি না বিজেপি জিতছে কিনা, আমি কিন্তু ভারতে থেকে এটা এখনো জানি না। তার অর্থ এই নয় যে আপনাকে তো বাঁচতে হবে না, যে আপনার শত্রু মিত্রর মধ্যে একটা বাছাই করার ব্যাপার আছে। কে আপনার সবচেয়ে নিকটতম? বাঙালি, বাংলার ভবিষ্যৎ, বাঙালি সংস্কৃতি কে বাঁচাতে পারে সেটা তো বেছে নেওয়ার ব্যাপার আছে। তাই না? আমি এমন কোনো কমেন্ট করব না যে পশ্চিমবঙ্গে মমতা থাকলেই স্থিতিশীলতা থাকবে আর অন্য কেউ বিজেপি এলে স্থিতিশীলতা থাকবে না। এরকম আমি বলতে চাই। বিজেপি ভারতীয় রাষ্ট্রীয় পার্টি, এবং ফলে তারা তাদের কিছু, কিছু নেতা এই ধরনের যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা নিশ্চয়ই খুব পপুলার বাংলাদেশে আমার ধারণা। খুবই জনপ্রিয় তারা বোধহয়। কিংবা ধরুন কখন যখন অমিত শাহ বলেন সব অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখবো। খুবই মনে হয় ভালো লাগে শুনতে। আমার মনে হয় তাদের উল্টো করে 4 তারিখের পর উল্টো করে ঝুলিয়ে রাখবো এবং এখান থেকে চুন চুনকে নিকালুঙ্গা। এই যে কথাগুলো যে বলা হয় তা নিশ্চয়ই তাদের কানে খুব ভালো লাগে আর কি হয়তো। কিন্তু আমি বলছি বিজেপি একটা রাষ্ট্রীয় পার্টি, ক্ষমতায় আসা খুব স্বাভাবিক, ক্ষমতায় আসতেই পারে। সেটা ভবিষ্যতে এলে কি করবে না করবে সেটা পরের কথা। কি করবেন সেটা তারা অলরেডি বলে দিয়েছে। প্রত্যেক তথাকথিত বাংলাদেশীদের ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে বার করবে। পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। সুতরাং আম এটা ভাবুন তারপরে কি হবে। কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালি অনেক সেনসিবল মানুষ। তারা এমন কিছু করতে দেবেন না, সেটা মমতার ক্রেডিট আমি দিচ্ছি না। সেটা বাঙালির ক্রেডিট, বাঙালির কিছুই। বাঙালি এমন কিছু করতে দেবে না যাতে ২ বাংলার মানুষের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। আপনি গোটা ব্যাপারটাকে যদি ধর্মীয় দৃষ্টিতে দেখেন, হিন্দু মুসলিম নয়, এই দৃষ্টিতে যদি দেখেন, তাহলে আপনার কাছে গোটা বিশ্লেষণটাই সমস্তটা একপেশে হয়ে যাবে, সংকীর্ণ হবে। আপনাকে ভাবতে হবে মানবতার দিক। আমি একজন জন্মগত হিন্দু, কিন্তু আমি মনে করি না মুসলমানরা আমার শত্রু। কিন্তু কেউ, কেউ ভারতে আছেন যারা মনে করেন মুসলমানরা শত্রু, তাই না?
আমি তো মনে করি না, ভারতের সংবিধানও তা বলে না। ভারতের সংবিধান সকলকে নিয়ে চলার কথা বলে। সুতরাং আমি সেই কারণেই মনে করি যে আপনি যেটা বলছেন, মমতাই পশ্চিমবঙ্গের একমাত্র বিকল্প, এরকম আমি বলতে রাজি নই। দেখা যাক, অপেক্ষা করতে হবে আমাদের আরো কিছুদিন। কিছুদিন না, আরো ২ দিন। খুব দ্রুত বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন। এবং এই নির্বাচনগুলো যখন অনুষ্ঠিত হবে তখন মানে সারা বাংলাদেশে রাজনীতির যে লুকায়িত শক্তিগুলো রয়েছে পুরো শক্তিটা বের হয়ে আসবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে যে কোনোভাবে হোক, এবং স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ ছাড়বে না। বিশেষ করে ইউনিয়ন নির্বাচন, এটা আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই। কিন্তু সেই বিষয়গুলো নিয়ে হয়তো ভিন্ন আলাপ আলোচনা করবো, কিন্তু এখন যেটি নিয়ে আলোচনা করবো সেটা হলো ঢাকা যে দুটো অংশ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এই দুটো নির্বাচন খুব সম্ভবত দ্রুত হতে যাচ্ছে। ইতিমধ্যে জামাত দক্ষিণ সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী ঘোষণা করেছে, এনসিপিও তাদের প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে বিএনপি যাদেরকে প্রশাসক হিসেবে বসিয়েছে, ধরা হচ্ছে বা মনে করা হচ্ছে যে ওনারাই হবেন আগামী দিনে বিএনপির প্রার্থী। তো সেখানে দক্ষিণ সিটিতে সালাম সাহেব আছেন, কিন্তু সালাম সাহেবের এগেনস্টে সেখানে যে জনতার মেয়র ইশরাক, তিনি প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি তার মন্ত্রিত্ব ছেড়ে কিংবা তার এমপিগিরি ছেড়ে তিনি মেয়র নির্বাচন করবেন, এই ব্যাপারে তিনি অনেক আগেই ঘোষণা দিয়েছেন। কিন্তু দল যদি তাকে মনোনয়ন না দেয়, এক্ষেত্রে পুরনো ঢাকা কেন্দ্রিক তার যে আত্মীয় আছে, স্বজন আছে, ভোটার আছে, বা তার যে বিশাল কর্মী বাহিনী আছে, তারা এই বর্তমান যিনি আব্দুল সালাম সাহেব আছেন তার পাশে থাকবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। অন্যদিকে আরেকটি অংশ, অর্থাৎ ধরুন যে এখন এই যে মির্জা আব্বাস সাহেবের আত্মীয় স্বজন, তো যেহেতু মির্জা আব্বাস একসময় ঢাকার মেয়র ছিলেন, তো এখানে একটা যৌগিক ঘটনা ঘটতে পারে। অর্থাৎ ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাসের পরিবার এবং সাদেক হোসেন খোকার পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল এবং সেটা এখনও অব্যাহত আছে, কিন্তু উপরে তাদের মধ্যে যতটাই খাতির থাকুক না কেন, এক্ষেত্রে ইশরাক যদি সালাম সাহেবের বিরোধিতা করে, মির্জা আব্বাসের যারা লোকজন আছে তারা সালাম সাহেবের পক্ষে যেতে পারে। আবার এটাও হয়ে যেতে পারে, সেটা হলো যে ইশরাক সাহেব এবং মির্জা আব্বাস সাহেবের যারা পরিবারের লোকজন আছে তারা একত্রে মোটামুটি সালাম সাহেবকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা কাজ করতে পারে, এবং যে কাজটি আওয়ামী লীগ জামানাতে মেয়র মহিউদ্দিনকে হারানোর জন্য চট্টগ্রামের যত লোক আছে, যেমন ধরেন ডক্টর আফসারুল আমিন, আব্দুল লতিফ, শামসুল হক, তারপর শেষে আখতারুজ্জামান বাবু, ওনাদের বিভিন্ন রকম রাজনীতির কারণে তাদের মধ্যে মতদ্বৈততা ছিল। কিন্তু 2009 সালে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে মেয়র মহিউদ্দিন সাহেবকে হারিয়ে দেওয়ার জন্য আরেকজন ছিলেন মিস্টার কায়ছার, তিনি প্রেসিডেন্ট মেম্বার ছিলেন। তো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এই ভদ্রলোকের মানে পরাজয়ের জন্য তারা প্রাণান্ত চেষ্টা করে এবং তারা সফল হয়। আমি সেই নির্বাচনে একজন কোঅর্ডিনেটর ছিলাম। মহিউদ্দিন সাহেব আমাকে বললেন যে, রনি সাহেব আপনি আসছেন। উনি সবাইকে আপনি আপনি করে বলতেন, রনি ভাই বলতেন। আপনি ঢাকা থেকে এত কষ্ট করে পরিবার পরিজন নিয়ে আসছেন। তো তার পাশে একজনকে দেখাইয়ে বললেন, খুব সিনিয়র নেতা ঢাকার, মুখ কালো করে বসে আছে। তো তিনি বললেন যে এই সুদানির ফুত এখানে বসে বসে আমাকে এই কাজ করতেছে, ওই চট্টগ্রাম আঞ্চলিক ভাষা যেভাবে বলে। যাই হোক, রেজাল্ট আউট হলো। আমি ঢাকা নির্বাচনের একদিন আগে চলে এলাম। তো ফলাফল যখন ঘোষিত হলো, পরাজিত হলো, সেই লবিতে চট্টগ্রামে যারা এমপি ছিলেন তাদের যে কি খুশি, মনে হয় যেন সেখানে একটা খুশির বন্যা বয়ে গেছে। এই হলো রাজনীতির হিংসা বিদ্বেষ। অন্যদিকে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এনসিপি এবং জামাতের মধ্যে যে ঐক্য আছে, সেখানে এনসিপি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকার মেয়র করতে চাচ্ছে। কিন্তু আসলে ঢাকার মেয়র হবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বা এনসিপির
ইভেন হাসনাত বা যারা যারা সংসদ সদস্য হয়েছে, আমাদের সমাজ এখন এদেরকে কোনো এক্সিকিউটিভ পদে পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে তাদেরকে গ্রহণ করবে, এটা এখনো পর্যন্ত মানে আমরা মেনে নিতে পারছি না। যেমন হাসনাত এমপি হয়েছেন, কিন্তু যদি মির্জা ফখরুল ইসলাম মুন্সি যিনি ছিলেন তার বিপরীত, তিনি যদি থাকতেন, হাসনাত কিভাবে হতো সেটা পরের ব্যাপার। আবার নাহিদ সংসদ সদস্য হয়েছে, তো তাকে ইঞ্জিনিয়ারিং করে সেখান থেকে নির্বাচিত করে আনা হয়েছে, সে জনগণের ভোটে হয়নি, এটা এখন বলতে গেলে সবার কাছে ওপেন সিক্রেট। আক্তারের ব্যাপারে তেমন কোনো কথা শুনিনি। সার্জিস প্রাণান্ত চেষ্টা করেছেন, বেশ ভালো ভোট পেয়েছেন, কিন্তু হতে পারেননি। আর মাসুদের ব্যাপার কি হয়েছে হাতিয়াতে সেটা আমরা জানি না, কিন্তু যারাই হয়ে আসছেন, এনসিপির যারা যারা সংসদ সদস্য হয়েছেন, আমাদের এই সমাজ এখনো পর্যন্ত মানে তাদেরকে এমপি হিসেবে, নেতা হিসেবে, ন্যাশনাল লিডার হিসেবে গ্রহণ করবে, এটা আমাদের মন মানসিকতা এখনো তৈরি হয়নি। হয়তো তারা যদি আরো ভালো কাজ করেন, তারা যদি আগামী দিনগুলোতে টিকে থাকতে পারেন, তাহলে হয়তো একটা সময় তারা জাতীয় নেতায় পরিণত হবেন এবং আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। মানে এই হলো আমাদের দেশের মানে লোকজনের প্রচণ্ড একটা কনজারভেটিভ। এই কনজারভেটিভনেসের কারণে কি হচ্ছে, সেই বিএনপি, আওয়ামী লীগ, এর বাইরে আমরা আসলে যেতে পারছি না। আবার একটা এলাকাতে যিনি এমপি হচ্ছেন, এমপির পরে তার ছেলে এমপি হবে, ছেলের পরে তার বউ হবে, তার কন্যা হবে, মানে এরকম একটা চিন্তা চেতনা, দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশনে। এই ট্র্যাডিশনের বাইরে শুধু আমি না, ইভেন জাপানে, আমি জাপানে গিয়ে দেখে আসছি, ইংল্যান্ডে, এইভাবে পরিবারতন্ত্রের থেকেই আসলে বেশিরভাগ রাজনীতি হয়ে আসে। তো সেই দিক থেকে বিএনপির যে প্রার্থী, সেই প্রার্থী মানে এই দুটো পরিবারের বাইরে যেতে পারছে না। তৃতীয় জায়গা থেকে যদি এখানে প্রার্থী করা হয়, এই দুটো পরিবার একত্র হয়ে তাকে মানে হারানোর জন্য প্রাণান্ত চেষ্টা করবে। এখানে তারেক রহমান সাহেব বললেও কাজ হবে না, এই গেল এক বাস্তবতা। নিউট্রালি যদি আমি বলি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেহেতু তার সম্পর্কে অনেক বদনাম হয়ে গেছে, তার অনেক কন্ট্রিবিউশন আছে জুলাই আগস্ট আন্দোলনে, কিন্তু প্রচণ্ড ইমেজ সংকট, প্রচণ্ড ইমেজ সংকট। এবং অন্যান্য যেমন সে মন্ত্রী হিসেবে চুপচাপ থেকেছে, যা কিছু করেছে, কিন্তু অ্যাজ এ পাবলিক ফিগার হিসেবে যেটা হাসনাত করতে পারে বা ইভেন যেটা সার্জিস করতে পারে, এটা এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি, কিংবা নাহিদ যেটা পারে এখনও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই পর্যায়ে আসেনি। ফলে তাকে প্রার্থী করা মানে হারার সম্ভাবনা। তো সেই দিক থেকে জামাত এনসিপির যে ঐক্যবদ্ধ প্রার্থী, সেই প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে না করে শোনা যাচ্ছে যে সাদিক কাইয়ুম, ডাকসু যে ভিপি, তাকে করা হয়েছে। এটা কি হবে, মানে এটা কি করে সম্ভব? এখানে দেখা যাচ্ছে যে যেহেতু কবি নজরুল কলেজ, তারপরে ঢাকা কলেজ, সিটি কলেজ, মানে উত্তর দক্ষিণ সিটির যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বা ঢাকা শহরের যত বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব এই এলাকাতে, অর্থাৎ কবি নজরুল, সরওয়ার্দী, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, ঢাকা কলেজ, সিটি কলেজ, এরপরে আইডিয়াল কলেজ, ধানমন্ডি ল কলেজ, বদরুন্নেসা, কামরুন্নেসা, ইডেন, গার্লস অর্থনীতি থেকে শুরু করে কি না আছে, মানে এই এলাকাতে আসলে সব স্টুডেন্ট। এবং সেই স্টুডেন্টদের মধ্যে এখন পর্যন্ত শিবিরের যে যাকে বলা হয় কর্মী বাহিনী, এই কর্মী বাহিনী, সমপর্যায়ে কর্মী বাহিনী ছাত্রদলের নেই। ফলে সাদিক কাইয়ুম সে বান্দরবন থেকে বা পাহাড়ি অঞ্চল থেকে, খাগড়াছড়ি, যেখান থেকে আসুন না কেন, এবং তাকে আপনি যত ইয়াং মনে করেন না কেন, তার পিছনে সংগঠনের হাজার হাজার নিবেদিত প্রাণ যারা কর্মী, তারা বাড়ি বাড়ি ছুটবে, ছেলেরা ছুটবে, মেয়েরা ছুটবে, এবং এদের সংখ্যা কয়েক লাখ। তারা অনেকে ভোটার না, কিন্তু কয়েক লাখ। আবার অন্যদিকে দেখেন যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু অনেক ভোট পেয়েছেন, এবং বলা হয়ে থাকে যে সত্যিকার অর্থে তারা ওখানে বিজয়ী হওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে ভোটারদেরকে সেখানে ট্রান্সফার করেছেন। এবং তারেক রহমান সাহেব যদি সেখানে পরাজিত হতেন, এটা অস্বাভাবিক কিছু ছিল না। এখন সেখানে কোনো সমঝোতা হয়েছে কি না বা হয়নি, সেটা পরের ব্যাপার।
তো এই ক্ষেত্রে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি এবং দক্ষিণ সিটি, এই সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে জামাত তাদের সর্বোচ্চ শক্তি দেখাবে, সর্বোচ্চ বিনিয়োগ করবে এবং এখানে যত রকম কৌশল আছে এই নির্বাচনে জয়লাভ করার জন্য তারা চেষ্টা করবে। সেটা এই কারণ হলো ঢাকা শহরে দুটো মেয়র যদি তাদের থাকে তাহলে এই শহর তারা নিয়ন্ত্রণ করতে পারবে। একইভাবে চট্টগ্রামও তারা ছাড় দেবে না, এক চুল ছাড় দেবে না, এবং চট্টগ্রামে ইতিমধ্যে তারা একটা বেশ করে ফেলেছে। ফলে সামনে এই যে ঢাকা যে সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, সেই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি জামাত জিতে যায়, রাজনীতির কোর্স অফ অ্যাকশন পরিবর্তন হবে। যদি বিএনপি জিতে যায় তাহলে একরকম, আর যদি বিএনপি পরাজিত হয় তাহলে আর একরকম। ফলে এখন আপনি যে রাজনীতির যে দৃশ্যগুলো দেখছেন, সেই দৃশ্যগুলো খুব দ্রুত, অর্থাৎ এই সিটি কর্পোরেশন নির্বাচনের পরে একেবারে রিভার্স হয়ে যাবে সব কিছু। আর এর মধ্যে আওয়ামী লীগের যারা ভোটার রয়েছে, সেই আওয়ামী লীগের ভোটাররা এবার খুব ম্যাথমেটিক্স ব্যবহার করে, অঙ্ক ব্যবহার করে তারা প্রাণান্ত চেষ্টা করবে খেলার জন্য, এবং সেই খেলাটা হবে বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সাথে, যাতে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায়, রাজনীতির প্রতিদ্বন্দ্বিতা হয়, রাজনীতির মাঠ ঘোলা হয়, এবং সেই ঘোলা পানিতে আওয়ামী লীগ মাছ শিকার করার চেষ্টা করবে। মহান আল্লাহ ভালো জানেন, আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত